স্টাডি সেন্টার আয়োজিত আজকের ক্লাসে উপস্থিত সকল চিকিৎসকগণকে জানাই সুস্বাগত। যার মহতি নামে এই ক্লাস, সেই যুবনায়ক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে সশ্রদ্ধ প্রণাম। যার কোলে বসে এই অনুষ্ঠান, সেই ভারত মাতার চরণ কমলে পরম শ্রদ্ধা ও প্রণাম। আর হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা মহাত্মা হ্যানিম্যানের চরণে জানাই পরম শ্রদ্ধা ও প্রণাম। আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা জানাচ্ছি। আজ অধিক মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। কি করে তাদের দুঃখ কষ্ট কমানো যায় সে চিন্তায় অধীর ছিলেন একদিন হ্যানিম্যান। তার স্বপ্নকে পূরণ করার জন্য আজকে আমরা তার উত্তরাধিকারী হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেড়েছে। কিন্তু তার কি উপায় তিনি বদলে গেছেন বলে গেছেন বা লিখে গেছেন, তার চিন্তা ভাবনা কি বলে গেছেন, তার একমাত্র উপায় তো বিশুদ্ধ হোমিওপ্যাথি মতে সর্বস্পর্শী গভীর ক্রিয়াশীল নাশক ঔষধের সঠিকভাবে ব্যবহার। রোগ ও ঔষধকে দেখার বিস্তৃত দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য আমাদের এই স্টাডি সেন্টারের আচার্য একটি সুনির্দিষ্ট ক্রম অনুসারে সুন্দর ফুলের এক একটি পাপড়ি খুলে দিচ্ছেন। রোগ সম্পর্কে, ঔষধ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই লিমিটেড। সেই লিমিটকে ক্রস করার জন্যই আমাদের এই পাঠচক্র। এই পাঠচক্রের আচার্য বক্তা আমাদের মাননীয় শিক্ষাচার্য শ্রদ্ধেয় ডাক্তার আশিস কুমার মণ্ডল। তিনি একজন প্রাজ্ঞ, অনুভবী, বিশিষ্ট চিন্তনশীল হোমিওপ্যাথিক চিকিৎসক, যার কাছ থেকে অনেক কম বয়স একেবারে আমার চিকিৎসা জীবনের প্রারম্ভ থেকেই অর্গানো মেডিসিন, হোমিওপ্যাথিক ফিলোসফি, ভারতীয় দর্শন শিখছি। আমাদের অনুরোধে মেডিকার আলোচনা শুরু করেছেন। তার ফলে ঔষধগুলির হোমিও দর্শন আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে। উনি কয়েকটি বইও লিখেছেন। এই পাঠচক্রের অবশ্যই আরেকটি লক্ষ্য হলো গভীর চিন্তনশীল হোমিওপ্যাথ তৈরি করা এবং তাদের একটি যোগসূত্রে, স্বাধ্যায়ের যোগসূত্রে ধরে রাখা। আমাদের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আমাদের আচার্য চেষ্টাতে অনড়। আমাদের কাছে আবেদন, সমদর্শনের চিকিৎসক তৈরির এই যজ্ঞে আপনারা সক্রিয় অংশ নিন। আজকের বিষয় আছে নেট্রাম শ্বাস। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকের এই পাঠচক্রের সঞ্চালক ডক্টর কার্তিক দা এবং ব্যবস্থাপক অর্পণ ভাস্কর ও অন্যান্য চিকিৎসক বন্ধুরা, উপস্থিত চিকিৎসক, ছাত্রছাত্রী, প্রবন্ধ নাগরিকবৃন্দ, মা ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমার সঞ্চালক অত্যন্ত সুনিপুণভাবে এই পাঠচক্রের লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করেছেন। কী লক্ষ্যে এই পাঠচক্র এগিয়ে যাবে। এটা ঠিক যে আজকালকার দিনে বেশিরভাগ রোগী হলো ইনকিউরেবল এবং মানুষ শারীরিক মানসিকভাবে ভীষণভাবে ভুগছেন, ড্রাগ ডিপেন্ডেন্ট জীবনযাপন করছেন। তার পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথি ডাক্তারদের যে বিশেষ ভূমিকা আছে সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। হ্যানিম্যান বারবার ধরে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছেন। তো এটা শুধু স্মরণ করলেই হবে না, তাকে কি করে বাস্তব রূপ দেওয়া যায় সেই সম্বন্ধে আমাদের চিন্তন, মনন
এবং ব্যবহার করতে হবে। তো সেই কারণের জন্য আমরা ওষুধের ব্যবহারের যে লিমিটেড স্কোপ, সেই লিমিটেড স্কোপকে অতিক্রম করতে চাই, তার ব্যাপ্তি নিয়ে আসতে চাই। সেই কারণের জন্য আর ওষুধগুলির এক বিশেষ দর্শন আমরা এখানেতে উপস্থিত করতে চাই। আর সেই জন্য আমরা বেছে নিয়েছি মায়োজগনাশক ওষুধগুলিকে। ছোট ছোট ওষুধগুলির অবশ্যই ভূমিকা আছে, কিন্তু এই দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে এবং বহুল সমস্যা বিশিষ্ট রোগের ক্ষেত্রে এই পলিক্রেস্ট অ্যান্টিমায়োজেমেটিক ওষুধগুলি বিশেষ প্রয়োজন বললে ভুল হবে না, যে এগুলি একমাত্র প্রয়োজন। তা না হলে আমরা কাজটা করতে পারবো না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ পড়ার সময় প্রত্যেকটি ওষুধের 1, 2, 3, 4টি ব্যবহারের কথা বলি। হ্যাঁ, প্রতিটি ওষুধের একটা নির্দিষ্ট ইনক্লিনেশন আছে, এটা ঠিক, কিন্তু ওষুধের যে সামগ্রিক প্যাথোজেনিক ক্যারেক্টার, সেটা আমাদের ধরতে না পারলে ভাইটাল ফোর্সের উপর আমরা প্রভাব বিস্তার করতে পারবো না। আর সেই কারণের জন্যই আজকে আমাদের যে বিষয় আলোচনা হবে, আমরা এর আগে 2টি অ্যান্টিসাইকোটিক ড্রাগ আলোচনা করেছি, একটি হলো থুজা আর একটি হলো মেডোরিনাম। আজকে আমরা আলোচনা করব নেট্রামসালফ, এবং ক্যাপশনটা দেওয়া হয়েছে যে নেট্রামসালফ মাল্টিডাইমেনশনাল অ্যান্টিসাইকোটিক। যে কথাটা বলছিলাম যে নেট্রামসালফের ডাইমেনশনাল অ্যান্টিসাইকোটিক, এই যে মাল্টি ডাইমেনশন, এই মাল্টি ডাইমেনশন বলতে গিয়ে আমরা নেট্রামসালফের যে বিভিন্ন সাইকোটিক অবস্থাগুলি, সেগুলি আমরা আজকে প্রধানত তুলে ধরার চেষ্টা করব। আমরা থুজা পড়েছি। থুজাতে আমরা বেশিরভাগ যেটা দেখেছি সেটা হচ্ছে নিওপ্লাস্টিক ক্যারেক্টার। থুজাতে আমরা দেখেছি ইনফিল্ট্রেটিভ ক্যারেক্টার। থুজাতে আমরা দেখেছি পারভার্টেড র্যাশনালিটি, যার জন্য প্রচুর ফিক্সড আইডিয়া হয়। আমরা মেডোরিনামের দেখেছি রিউম্যাটিক অ্যান্ড গাউটি ডিপোজিশন। আমরা দেখেছি যে ডিপোজিশন অ্যান্ড ইনফিল্ট্রেশন ইন দি ভাইটাল অর্গানস, রিউম্যাটিক চেঞ্জেস ইন অল দি ভাইটাল অর্গানস, আর তার সঙ্গে দেখেছি পারভার্সন অব মেমোরি। নেট্রামসালফে আমরা দেখব যে এই নিওপ্লাস্টিক চেঞ্জ, এই রিউম্যাটিক চেঞ্জ ছাড়াও গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে সমস্ত বডি সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দেওয়ার যে একটা ক্ষমতা আছে, তার ওয়াটার কন্টেন্টকে বার করে ড্রেনেজ করে দেওয়ার যে ক্ষমতা আছে, এবং থুজার যে হাইড্রোজেনেট কনস্টিটিউশন, নেট্রামসালফে সেটা আরও বেশি হয়। এবং মানসিক স্তরে যেমন থুজাতে প্রথমে দেখেছি আমরা পারভার্টেড র্যাশনালিটি, মেডোরিনামে দেখেছি আমরা পারভার্টেড মেমোরি, এখানে আমরা দেখব পারভার্টেড উইল। তার লোদিং অফ লাইফ, তার জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে, অনেক কষ্ট করে তাকে বেঁচে থাকতে হয়। যে কারণের জন্য অনেক স্টলওয়ার্ড বলছেন যে এই যে উইলের পারভার্সন, এই যে সুইসাইডাল টেন্ডেন্সি, এটা সিফিলিটিক টেন্টের জন্য বেশি করে হয়। সাইকোটিক টেন্টের সাথে সাথে সিফিলিক টেন্টের জন্যই লিভার, কিডনি, ব্রেন ইত্যাদি বিভিন্ন অর্গ্যানকে
ডিস্ট্রাকশন করতে পারে। তো আজকে আমরা এই বিষয়গুলোতেই আলোচনা করার চেষ্টা করব। কেন্ট খুব সুন্দর করে শুরু করলেন। কেন্ট প্রথমেই বললেন যে এটি একটি বহুল ব্যবহৃত কনস্টিটিউশনাল ওষুধ, অর্থাৎ একটি দুটি সিমটম নয়। ভাইটাল ফোর্সের যে ডিসক্রেসিয়ার জন্য শরীর, মন, বুদ্ধি সমস্ত জায়গাতে পরিবর্তন হতে পারে, সেই পুরো ফ্রেমটাকে চেঞ্জ করে দেওয়ার মতন ক্ষমতা এই নেট্রাম সালফের আছে। আমরা নেট্রাম সালফকে অনেকে ব্যবহার করি বা অনেকে ব্যবহার করতাম খুব ছোট ছোট জায়গাতে, কিন্তু এটিকে গভীরভাবে যদি আমরা অধ্যয়ন করি এবং ব্যবহারের সিদ্ধতা আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এ অনেক সময় থুজা এবং মেডোইনামকেও ছাড়িয়ে যেতে পারবে। সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এর যে বিশেষ কতগুলি গুরুত্বপূর্ণ আগের সাইকোটিক ওষুধগুলির তুলনায়, সেটা হলো যে এর হাইড্রোজেনেট কনস্টিটিউশন অ্যান্ড বিলিয়াস কনস্টিটিউশন। যে সমস্ত মানুষগুলি ড্যাম বেসমেন্টে বাস করে, স্যাঁতস্যাঁতে ভিজে জায়গাতে বাস করে, সমুদ্র তটে বাস করে, যেখানে ম্যালেরিয়া বেশি হয় সেখানে বাস করে, জলজ উদ্ভিদ যে খাবারের ওয়াটার কন্টেন্ট অনেক বেশি, যেমন বিভিন্ন ধরনের শাক, বিভিন্ন ধরনের ফ্রুট, এইসব খাওয়ার পরে যারা অসুস্থ হয়ে পড়ে, লিটল বিট অফ অ্যাটমসফিয়ারিক চেঞ্জের জন্য, বিশেষত ওয়েট ওয়েদার যদি হয়, সেই সমস্ত জায়গাতে যাদের কনস্টিটিউশনাল সমস্যা হয়, বলছে যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এই ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে তার কী হয়ে গেল, হয় তার হেডেক ডেভেলপ করে গেল, হয় তার অ্যাজমা ডেভেলপ করে গেল, হয় তার লিভার ট্রাবল ডেভেলপ করে গেল। এইরকম ধরনের হাইড্রোজেনেট কনস্টিটিউশনের এ খুব পিকে বাস করে। এবং আরেকটা কথা আমরা বললাম যেটা এই ওষুধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন থুজাতে আমরা দেখেছি যে সাইকোসিস অ্যাকসেন্চুয়েটেড হয় কি করে না, থুজাতে সাইকোসিস অ্যাকসেন্চুয়েটেড হয় বাই দি ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন। আর এখানেতে সাইকোসিস কী করে অ্যাকসেন্চুয়েটেড হয় না, বাই হেড ইঞ্জুরি। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। হেড ইঞ্জুরি থেকে অ্যাসমা, হেড ইঞ্জুরি থেকে ম্যানিয়া, সুইসাইডাল টেন্ডেন্সি, হেড ইঞ্জুরি থেকে মেনিনজাইটিস, হেড ইঞ্জুরি থেকে লিভার ট্রাবল। এটা হলো নেট্রাম সালফের এক বিশেষ বৈচিত্র্য। তো যে ব্যাপ্তি, এর প্যাথোজেনেসিসটা দেখলেই আমরা বুঝতে পারবো এর ব্যাপ্তিটা কত বেশি, ব্যাপ্তিটা কত দূর। এ অ্যাসমা তৈরি করতে পারে এবং নেট্রাম সালফ অ্যাসমার খুব বিশেষ প্রয়োজনীয় ওষুধ। যেখানে থুজা ফেল করে, যেখানে ব্যাসিনাম ফেল করে, সেখানে নেট্রাম সালফ ওভারকাম করতে পারে। যেখানেতে বিলিয়াসনেস রয়েছে, লিভারের অল সর্টস অফ প্যাথোলজি, কনজেস্টেড লিভার, সিরোসিস লিভার, পেন ইন লিভার, বিলিয়ারি কলিক, গলস্টোন, তার সাথে সাথে প্যাঙ্ক্রিয়াটিক প্রবলেম, এমনকি লিউকিমিয়া পর্যন্ত, যেখানেতে লিভার এবং স্পিন ভীষণভাবে ইনভলভড হয়ে যায়, সেই ধরনের প্যাথোলজি তৈরি করার মতো ক্ষমতা নেট্রাম সালফের আছে। ব্রেন ইঞ্জুরি, ডিফারেন্ট টাইপস অফ কন্ডাইলোমাটা, নেগলেক্টেড গনোরিয়া, অনেক স্টলওয়ার্ড বলছেন যে সমস্ত গনোরিয়াগুলিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে চিকিৎসা করা সত্ত্বেও সারেনি, সেখানে একবার নেট্রাম সালফের কথা চিন্তা করা উচিত। নেট্রাম সালফ সেখানে খুব এফিকেশিয়াস হতে পারে। অল সর্টস অফ ডেবিলিটি, ডায়াবেটিস, all sorts of dyspepsia, chronic dyspepsia, chronic diarrhea with
সুইসাইডাল টেন্ডেন্সি, মেনস্ট্রুয়াল এপিস্ট্যাক্সিস, খুব ইন্টারেস্টিং সিমটম, পরে আমরা বিস্তৃতভাবে বলবো। ম্যালেরিয়া, ফোটোফোবিয়া, দাঁতের সমস্ত রকমের অসুবিধা, বিশেষ করে ডিসপেপসিয়ার কারণের জন্য যে জিঞ্জিভাইটিস হয়, যে মানে দাঁতগুলো আর গামগুলো আলাদা হয়ে যায়, দাঁতে ব্যথা হয়, এবং বর্ষাকালে যে আঙুল হারা হয়, নখকনুই হয়, বর্ষাকালে নখগুলি পচে যায়, এই সমস্ত রকম মানে মাথা থেকে একদম পায়ের নখ পর্যন্ত সব ধরনের প্যাথোলজি তৈরি করার মতন ক্ষমতা নেট্রাম সালফের আছে। এটা যেমন সাইকোটিক টেন্টটা প্রচুর হাই আছে, সেরকম ধরনের এর মধ্যে সিফিলিটিক টেন্টও আছে। কেন্ট একবার সুন্দর করে বলছেন এর বিস্তৃতি বলতে গিয়ে, বলছেন দেখো, এপিডেমিক স্পাইনাল ম্যানেঞ্জাইটিসের ক্ষেত্রে এটি অত্যন্ত এফিকেসিয়াস। আমার হাত থেকে যদি সমস্ত ওষুধগুলোকে কেড়ে নেওয়া হয়, হোমিওপ্যাথিক ওষুধগুলোকে, এই স্পাইনাল ম্যানেঞ্জাইটিসের চিকিৎসার জন্য আমাকে যদি একটা ওষুধ নিতে বলে, তাহলে আমি নেট্রাম সালফকেই নেব। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যে এপিডেমিক চিকিৎসার ক্ষেত্রে আর একটি ওষুধ নির্বাচন, কেন্টের মতন লোক যিনি জিনিয়াস এপিডেমিকাসের কথা বলেছেন, সেই কেন্ট বলছেন যে এপিডেমিক স্পাইনাল ম্যানেঞ্জাইটিস, স্পেসিক্যালি যেখানে ড্যাম্প এরিয়া, যেখানে ম্যালেরিয়াল ডিস্ট্রিক্ট, যেখানে খুব ময়েস্ট অ্যাটমসফিয়ার, সেই জায়গাতে যদি স্পাইনাল ম্যানেঞ্জাইটিস হয়, তাহলে সেখানেতে আমি নেট্রাম সালফ দিয়েই আর অধিক রোগগুলোকে সেরে ফেলতে পারবো। অনেক সময় করোনার ক্ষেত্রেও আমরা এই আউটলুক রেখেছিলাম। এটা কেন্টকে স্যাটিসফাই করে, কেন্টকে বিরোধিতা করে না। ছোটবেলাতে মানে চিকিৎসা জীবনের খুব প্রারম্ভেতে একটি কেস আমার মনে আছে। এটি বাচ্চা ছেলে, তার হাঁপানি, পরিবারে হাঁপানি আছে, আমার কাছে চিকিৎসা শুরু হয়েছে। তো প্রথমে তো একটা দুটো অ্যাকিউট এপিসোড অ্যাকিউট ড্রাগ দিয়েই কভার করতে হয়েছে। তারপরেতে তাকে থুজা দিতে হয়েছিল। তার যেহেতু আমরা থুজা পড়ানোর সময় বলেছি যে তার অ্যাকিউট এপিসোডগুলো একদম আর্সেনিকের মতো ছিল, প্রথম একবার দুবার আর্সেনিক দিতে হয়েছে, তারপরে থুজা দেওয়া হয়েছে। থুজা দেওয়ার পর সে সব দিক দিয়ে ভালো আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু একটা জিনিস তার মধ্যে থেকে যাচ্ছে না, সেটা হলো কোনো কারণেতে যদি ওয়েদারটা একটু ড্যাম্প হয়ে যায়, কোনো কারণে ওয়েদারটা যদি একটু ওয়েট হয়ে যায়, কোনো কারণে ওয়েদারে যদি ময়েশ্চার বেশি ডেভেলপ করে যায়, তাহলে সেক্ষেত্রে তার একটা অ্যাসমাটিক এপিসোড রাত্রেবেলার দিকে হবে। শুধু এইটুকু রয়ে গেছে, বাকি সবটাই চলে গেছে। এই সিমটমটা উপরে ব্যাং করে তাকে যখন নেট্রাম সালফ দেওয়া হলো, তখন ওই সিমটমটা তার মধ্য থেকে চিরতরে চলে গেল। নেট্রাম সালফেটের ডেভেলপমেন্ট আপনাদের বলি। একটি পেশেন্ট ক্রনিক ডায়রিয়া অ্যান্ড ডিসপেপসিয়াতে ভুগতেন। অল সর্টস অফ রামলিং ইন অ্যাবডোমেন, তার সঙ্গে ডায়রিয়া। যখন এই কেসটা নেগলেক্টেড হয়ে গেল, তার মধ্যে ডেভেলপ করলো ডায়াবেটিস। আর যখন এই কেসটা আরও উত্তরোত্তর খারাপ হতে শুরু করলো, তখন আলটিমেটলি একদিন ওই পেশেন্টই আর গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করলেন। এই সমস্ত সিকোয়েন্সগুলোকে যদি একসাথে আপনারা কনসিডার করেন, তাহলে বুঝতে পারবেন নেট্রাম সালফের প্যাথোজেনেসিসটা এইরকমভাবে হয়। কেন্ট সুন্দর একটা কেস বলছেন যে একজন আর্মি পার্সন, তার মাথাতে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার পরেতে তার কনভালশন শুরু হয়েছে, এপিলেপটিক ফিট শুরু হয়েছে। সে তার সমস্ত কাজ ছেড়ে দিয়েছে, দিয়ে আর কি করে আরোগ্য লাভ করবো তার জন্য চারদিকে দৌড়ে বেড়াচ্ছে।
তার সাথে আরও কিছু সিমটম তার মধ্যে ডেভেলপ করেছে। তো সে একজন হোমিওপ্যাথি চিকিৎসক, যখন কোনো অ্যালোপ্যাথি ওষুধে তার এই কাজটা হয়নি, তখন সে একজন হোমিওপ্যাথের শরণাপন্ন হয়েছে। হোমিওপ্যাথের শরণাপন্ন হওয়ার পর হোমিওপ্যাথ খুব বিচক্ষণ হোমিওপ্যাথ, তিনি দেখে বললেন যে আপনি থাকেন কোথায়? বললেন আমি সেন্ট লুইস টাউনে থাকি। বলে ওখানে একজন পায়োনিয়ার হোমিওপ্যাথ আছেন, আপনি ওনার কাছে যান। গেলে ওখানে আপনি চারদিকে দৌড়তে হবে না, স্থান পরিবর্তন করতে হবে না, ট্যুরে যেতে হবে না, স্থান পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আপনি ওখানে গিয়ে ভালো করে বসে ধীরে সুস্থে চিকিৎসা করান, তাহলেই এই কেসটা সেরে যাবে। কেন্ট বলছেন, যখন ওই পেশেন্টটি আমার চেম্বারে ক্লিনিকে ঢুকছে, তার চোখে একটা সানগ্লাস আছে এবং বেশ ডিপ সানগ্লাস, যাতে সামান্যতম আলো বা রোদ চোখের মধ্যে ঢুকতে না পারে। এবং তারপরে যে চেম্বারে ঢুকে তার সমস্ত সিমটম বর্ণনা করলেন আর বললেন যে এই কষ্টটা শুরু হয়েছে তার হেড ইঞ্জুরির পর থেকে। তার সাথে সাথে তার একটা সুইসাইডাল ম্যানিয়া আছে, অনেক কষ্ট করে অনেক সংযম করে তার এই মানে আত্মকরার যে প্রবণতা, আত্মকথার যে ইচ্ছা, তাকে প্রতিহত করতে। কেন্ট বলছেন যে আমি প্রথমেই ভাবতে শুরু করলাম যে একে আর্নিকা দেব ফ্রম ব্যাড এফেক্টস অফ ইঞ্জুরি, কিন্তু যখন দেখলাম যে ইঞ্জুরির পরে এর অনেক কনস্টিটিউশনাল এফেক্ট ডেভেলপ করেছে, তার মেন্টাল স্ফিয়ারে ডেভেলপ করেছে, তার ফোটোফোবিয়া, এক্সট্রিম ফোটোফোবিয়া ডেভেলপ করেছে, তার মধ্যে ডিপ্রেশন হয়েছে, ডিসপেয়ার হয়েছে, উইকনেস হয়েছে, ডেবিলিটি হয়েছে, তখন আমি ভাবলাম যে না, একে আর্নিকাতে ব্যাঙ্ক না করে একটা কনস্টিটিউশনাল ওষুধই দেওয়া দরকার। এবং আমি নেট্রামসাল্ফ দিলাম। দেওয়ার পর আর একবার দেওয়ার পরে তার অধিক লক্ষণ চলে গেল, আর নেট্রামসাল্ফ দিয়ে কেসটা সেরে ফেলেছে। আর একটা কেস বলছেন কেন্ট, যে একটি ভদ্রমহিলা, সে প্রেগনেন্ট হয়েছেন, প্রেগনেন্ট হওয়ার পরেতে আর তার বিলিয়াস ভমিটিং হচ্ছে, আর তার সাথে সাথে তার এমন সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করেছে, তিনি বলছেন যে অনেক কষ্ট করে, অনেক সংযত হয়ে নিজের মৃত্যুটাকে আটকে রাখতে হচ্ছে। তো কেন্ট নেট্রামসাল্ফ দিলেন এবং কেসটা কভার হয়ে গেল। এরকম অজস্র কেস আমাদের স্টলওয়ার্ডরা বর্ণনা করেছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলে একটা জিনিস বুঝতে পারি যে হেড ইঞ্জুরিস যদি থাকে, বিলিয়াস ফিচার যদি থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি যদি থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি এবং অনেক কষ্ট করে সেই সুইসাইডাল টেন্ডেন্সিকে আটকে রাখতে হয়, তাহলে সেখানে নেট্রামসাল্ফকে চিন্তা করা, নেট্রামসাল্ফকে ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই নেট্রামসাল্ফ ওষুধটা প্রথম ডিসকভার করেছিলেন গ্লেবার 1658, 1658 সালে গ্লেবার বলে একজন মানুষ এই সল্ট আবিষ্কার করেছিলেন। এটা একটি খনিজ পদার্থ। তিনি তার নাম দিয়েছিলেন সল মিরাবাইল। পরে গ্লেবারের নাম অনুসারে নাম হয়েছিল গ্লেবার সল্ট। একটা জিনিস ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখা উচিত যে ঠিক এই খনিজ পদার্থটি, এই সল্টটি ভারতের আয়ুর্বেদিক শাস্ত্রেতে আগে ব্যবহার করা হতো কিনা। অনেক ওষুধ আছে ভারত, যেমন মার্কারি আছে, যেমন গোল্ড আছে, যেমন এরকম অনেক ওষুধ, সিলভার আছে, বিভিন্ন ওষুধ যেমন, এবং অনেক ভেষজ যেমন ব্যবহার করা হয়ে থাকতো, সেগুলি পরবর্তীকালে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে এসছে। সেরকম আছে কি না সেই ইতিহাসটা আমাদের খোঁজ নেওয়াটা দরকার, তাহলে আমরা একটা পরম্পরার যোগসূত্র পেতে পারি। হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এটি প্রুভিং করেছেন স্ক্রেটার, হরলাভ এবং ট্রিংস। এরা প্রাইমারি এটা প্রুভিং করেছিলেন। যেটা সবচেয়ে বেশি এর গুরুত্বপূর্ণ স্টাডিটা করেছেন সেটা হলো যে গ্রেভল। আপনারা জানেন গ্রেভল কনস্টিটিউশন সম্বন্ধে বেশি কাজ করেছে।
তো গ্রেভল এই নেট্রাম সালফের যে হাইড্রোজেনেট কনস্টিটিউশন, এই হাইড্রোজেনেট কনস্টিটিউশনটাকে সবচেয়ে বেশি ফোকাস করেছে। কেন্ট এই ওষুধটি পড়াতে গিয়ে বলছেন যে দেখো, এটার নাম তো নেট্রাম সালফ, Na2SO4। তো এই নেট্রাম সালফ, তার মানে নেট্রাম আছে এবং সালফেট, নেট্রাম পোর্শন আছে এবং সালফারের পোর্শন আছে। বলছে এই নেট্রাম গ্রুপ এবং সালফার গ্রুপের কম্বিনেশন যেটা, সেই কম্বিনেশনের টোটাল এফেক্ট আর এই নেট্রাম সালফের মধ্যে দেখতে পাওয়া যায়। এরকম ভেবে নেবেন না যেখানে কিছুটা পার্ট নেট্রাম কিছুটা পার্ট সালফার, বা নেট্রাম ফেল করেছে বা সালফার ফেল করেছে সেখানে নেট্রাম সালফ ব্যবহার করবেন, তা নয়। কেন কেন্ট এই কথাটা বললেন? না দেখো, নেট্রাম গ্রুপের যখন ফ্যারিংটন নেট্রাম গ্রুপের গ্রুপ স্টাডি করেছেন, তখন প্রথমে তিনি নেট্রাম গ্রুপের কতগুলো লক্ষণ জেনারেল ক্যারেক্টার বলেছেন, তারপরে ধীরে ধীরে ওই ফ্যামিলির এক একটি মেম্বারকে ধরে ধরে আর ডিসকাশন করেছেন। তো নেট্রাম গ্রুপের যে জেনারেল ক্যারেক্টার, সেটা প্রথমটাই হলো স্যাটাইটি অফ লাইফ, অ্যাভারশন টু লাইফ, স্যাডনেস, উইপিং, মেলানকোলিয়া, এবং ওই যে ফটোফোবিয়ার কথা বলছিলাম, যে সামান্যতম কোনো জায়গা দিয়ে যদি একটু আলো আসে, সামান্যতম কোনো জায়গা দিয়ে যদি একটু রোদ আসে, তাহলে তার মধ্যে ফিজিক্যাল ডেবিলিটি ডেভেলপ করবে, তার মধ্যে মেন্টাল ডিপ্রেশন ডেভেলপ করবে। এনিথিং মেলানকলিক স্টেন, তাহলে তার বিভিন্ন ধরনের সিমটম ডেভেলপ করবে। বলছে মেলোলাইট স্যাডেন সিম, মানে অল্প আলো তাকে দুঃখিত করে তোলে, এবং তার সাথে হেডেক, তার সাথে সানলাইটে অ্যাগ্রাভেশন, তার সাথে হাইপার অ্যাসিডিটি। এগুলো হলো নেট্রাম সালফের এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভারশন টু কম্পানি। এগুলো সবই হলো নেট্রাম গ্রুপের কমন সিমটমস, আর এই সমস্ত কমন সিমটমগুলো নেট্রাম সালফের মধ্যে রয়েছে। তার সঙ্গে যেটা রয়েছে সালফারের মতন, এটা হলো বার্নিং ইন সোলস, বার্নিং ইন ফিট, বার্নিং ইন সোলস অ্যান্ড ফিট অ্যাট নাইট, এবং এই বার্নিংটা নি পর্যন্ত এক্সটেন্ডেড হতে পারে। তার সাথে তার মর্নিং ডায়রিয়া, মর্নিং অ্যাগ্রাভেশন, আনরিফ্রেশিং স্লিপ, এবং মর্নিংয়েতেই তার স্টোমাক সিমটম, মেন্টাল সিমটম, বাউল সিমটম সব বাড়ে। সালফারে যেমন ফাস্টিংয়েতে অ্যাগ্রাভেশন হয় আর খাবার খেলে সেটা কমে যায়, সিমিলারলি এর মধ্যে অনেক সিমটম আছে, বিশেষ করে তার যে মেন্টাল সিমটম, সেগুলো অনেক সময় ব্রেকফাস্টের পরে কমে যায়। সেই কারণের জন্য এই নেট্রাম সালফের মধ্যে সালফার এবং নেট্রামের যে মিলিত পিকচার, একটা কনজুগেট পিকচার, সেটা নেট্রাম সালফের মধ্যে পাওয়া যায়। তো আজকে যে আমরা ক্যাপশনটা রেখেছি যে মাল্টি ডাইমেনশনাল অ্যান্টিসাইকোটিক, তাহলে এর অ্যান্টিসাইকোটিক ফেসগুলো একবার দেখে নিলে আমাদের পক্ষে সুবিধা হবে। বেশিরভাগ স্টলওয়ার্ড বলছেন যে অ্যাকিউট গনোরিয়ার ক্ষেত্রে, যেখানেতে নেগলেক্টেড অ্যাকিউট গনোরিয়া, যেখানেতে গনোরিয়াটাকে সাধারণ ওষুধ দিয়ে সারা যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে একবার নেট্রাম সালফের কথা যদি চিন্তা করা যায়, এবং অনেক কেসে দেখা গেছে যে নেট্রাম সালফ দেওয়ার পরে তো এটা সেরে গেছে, এটা একটা ক্লিনিক্যাল সিমটম। সেজন্য স্টলওয়ার্ডরা বারবার বলেছে যে যেখানেতেই যে ডিফিকাল্ট অ্যাকিউট গনোরিয়াল ক্রাইসিস দেখতে পাবেন, সেখানেতে নেট্রাম সালফের কথাটা ভাবা দরকার, বিশেষ করে যেখানে অন্য ড্রাগ রেসপন্স করতে পারেনি। এর মধ্যে সাইকোটিক ওয়াট এবং সাইকোটিক কন্ডাইলোমাটা, এবং সাইকোটিক ওয়াট সাইকোটিক কন্ডাইলোমাটা সাপ্রেশন হয়ে যাওয়ার পরেতে তার বিভিন্ন ধরনের কনস্টিটিউশনাল সিমটম। এর মধ্যে প্রচুর লিউকোরিয়া, লিউকোরিয়ার সাথে খুব একটা ইন্টারেস্টিং ফিচার আছে, পরে আমরা বলবো, তবু একবার মনে করিয়ে দিই যে লিউকোরিয়া উইথ হোর্সনেসনেস অফ ভয়েস, এক্সটেন্সিভ অ্যাজমাটিক প্রবলেম, হিউমিড অ্যাজমা, হে অ্যাজমা, চিলড্রেন্স অ্যাজমা, এই এত অ্যাজমা, তার সাথে সাথে যে সাইকোটিক ইনফিল্ট্রেশন ইন দি লাং, যে কারণের জন্য নিউমোনিয়া হয়, কনসেন্ট্রেশন অফ লাং হয়,
এবং তার সাথে একটা পিকুলারিটি নিয়ে আসে, সেটা হলো যে তার জন্য বলা হয় যে ইউনিভার্সাল ক্যাটারাল ইনফ্লামেশন, মানে এত ক্যাটারাল ইনফ্লামেশন আর অন্য কোনো ওষুধে, অন্য কোনো অ্যাজমাটিক ওষুধে হয় কিনা জানা নেই। এই ধরনের সাইকোটিক প্যাথোলজি এই নেট্রামসাল্ফ তৈরি করে। আর এর হাইড্রোজেনেট কনস্টিটিউশন, যে হাইড্রোজেনেট কনস্টিটিউশনের এক সুপ্রিম, সামান্যতম ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, সে স্প্রিং হতে পারে, সে রেনি সিজন হতে পারে, সে অটাম হতে পারে, যে যে কারণের জন্য এয়ারেতে হিউমিডিটি বাড়ে, অথবা ড্যাম্প ওয়েদারেতে বাস করে, অথবা সমুদ্রের তটেতে বাস করে, অথবা সি এয়ার থেকে, যেমন মেডোইনামে দেখেছে সি এয়ারেতে অ্যামিউলেশন, এখানে দেখবো সি এয়ারেতে অ্যাগ্রাভেশন, সে সি এর একটুও সহ্য করতে পারে না। এবং যে সমস্ত খাবারের মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি আছে, যেমন পুঁই শাক, পালং শাক, কচু, বিভিন্ন ধরনের ফল, এখনকার দিনে যেমন আপনার তরমুজ, মানে ওয়াটার কন্টেন্ট যাতে বেশি আছে, সেই সমস্ত ওয়াটার কন্টেন্ট জাতীয় খাবার খেলে হয় তার হাঁপানির কষ্ট, তা না হলে তার লিভার ইনভলভমেন্ট, এই ধরনের সিমটমগুলো ডেভেলপ করে। এবং যখন কেসটা আর একটু খারাপের দিকে যায়, তখন এই লিভার খারাপ হতে হতে সিরোসিস অফ দি লিভার ডেভেলপ করে, তারপরে লিউকিমিয়া ডেভেলপ করে, সেরকমভাবে বিভিন্ন ধরনের গলস্টোন ডেভেলপ করে। এগুলো সব যদি ভালো করে প্যাথোলজিক্যাল স্টাডি করা যায়, তাহলে দেখা যাবে এগুলো সবই হলো, বেশিরভাগটাই হলো সাইকোটিক এলিমেন্টের কারণের জন্য এটা হয়ে থাকে। তারপরে তাদের ডায়াবেটিস হয় এবং ভ্যারাইটিস অফ রিউম্যাটিজম হয়। হয়তো মেডোইনামের মতন এটা অতটা বেশি রিউম্যাটিক ডিপোজিশন অন ভাইটাল অর্গানস না হতে পারে, কিন্তু এর মধ্যে প্রচুর রিউম্যাটিজম দেখতে পাওয়া যায়। এবং তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বারবার ধরে বলা হচ্ছে, সেটা হলো যে ভাইটাল অর্গানগুলোকে ড্যামেজ করে দেওয়া, তার ওয়াটার কন্টেন্টগুলোকে বাইরে নিয়ে এসে সেটাকে ড্রেনেজের ব্যবস্থা করে দেওয়া, যার ফলে হিউজ ডেবিলিটি এর মধ্যে ডেভেলপ করে। এবং যে সমস্ত কেসের ফার্স্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোসিস আছে, সেখানে যদি একটা ক্রনিক ডিসপেপসিয়া, ক্রনিক লিভার ট্রাবল, ক্রনিক ডায়রিয়া, যেটা খুব সহজেই চলে যাচ্ছে না, দেখতে পাওয়া যায়, তা সেক্ষেত্রে এই নেট্রামসালফের মতন এই অ্যান্টিসাইকোটিক ড্রাগটিকে ভাবার কথা যেতে পারে। তাহলে এ পর্যন্ত আমি যা বললাম, তাতে একটা জিনিস আমরা পরিষ্কার করে বুঝতে পারলেন যে নেট্রামসালফের ফোকাসটা কত বেশি, সেই দর্শনটা, এই নেট্রামসালফের দর্শনটা আমাদের কেমন করে হওয়া উচিত। কার্তিক প্রথমেই শুরু করেছে যে আমরা অনুরোধ করেছিলাম যে হোমিওপ্যাথিক দর্শন পড়ানোর সাথে সাথে আর ওষুধের দর্শনটাকে, ভেষজের দর্শনটাকে সামনে রাখতে হবে, মানে আমার চোখটা যেন বিস্তৃত হয়। আর বিস্তৃত যদি হয়, তাহলেই আমি ডিমান্ড করতে পারি যে আমি কনস্টিটিউশনাল চিকিৎসা করছি, অর্থাৎ যে কনস্টিটিউশনাল যে ডিসক্রেসিয়া হয়েছে সেটাকে আমি ব্রেক করতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে নেট্রামসালফটাকে ব্যবহার করতে হবে। কজেশনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো হেড ইঞ্জুরি। এর কাছাকাছি অন্য কোনো ওষুধ নেই। আর্নিকা আছে, হাইপেরিকাম আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় নেট্রামসালফের, যেখানে কেন্ট আর্নিকা থেকে নেট্রামসালফকে পার্থক্য করলেন, আমরাও পার্থক্য করে থাকি, সেটা হলো যে রিমোট এফেক্ট। হাইপেরিকামেতে আর্নিকাতে লোকাল এফেক্ট পাবেন, সেখানে ব্রেনে কনকাশন হয়েছে বা কোনো একটা পার্টেতে ইঞ্জুরি হয়েছে, লোকাল পেন, লোকাল টেন্ডারনেস, লোকাল প্রবলেম, কিন্তু একটা কনস্টিটিউশনকে ব্রেক করা, কনস্টিটিউশনাল সিমটম ডেভেলপ করা, এটা নেট্রামসালফের একটা ইউনিক ক্যারেক্টার। তার থেকে ইনসানিটি ডেভেলপ করতে পারে, তার থেকে অ্যাসমা ডেভেলপ করতে পারে, তার থেকে লিভার ট্রাবল ডেভেলপ করতে পারে, তার থেকে এপিলেপসি ডেভেলপ করতে পারে, হোয়াটসএভার। আর একটা গুরুত্বপূর্ণ, সবাই বলছে যে নেট্রামসালফটা হলো লিভার রেমেডি, এবং এই লিভার প্রবলেমটা শুরু হয় কি করে না, ফ্রম মেন্টাল এক্সারশন অ্যান্ড অ্যাঙ্গার। যদি কোনো পেশেন্ট এসে আপনাকে বলে
যে প্রভূত রাগের কারণের জন্য লিভার ডিস্টারবেন্স শুরু হয়েছে, এরকম একটা ইনসিডেন্ট থাকে, একটা হিস্ট্রি থাকে, তাহলে সেখানে ছোটোখাটো অনেক ওষুধগুলি আছে যেগুলি এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার থেকে ব্যবহার করেন। কিন্তু সেখানে যদি এই কনস্টিটিউশনাল সমস্ত সিমটমসগুলো পান আর তার সাথে যদি এই অ্যাঙ্গার কজিশনটা পান, তাহলে সেক্ষেত্রে নেট্রাম সালফ যদি ব্যবহার করা যায় তাহলে তার সেই সময়কার কষ্টটা যাবে এবং তার কনস্টিটিউশনাল সমস্ত সিমটমসগুলোও চলে যাবে। অনেকে বলছেন যে অ্যাঙ্গারের পরে জন্ডিস, যারা রাগ করি আমরা, যারা রাগ করেন তাদেরও সচেতন হওয়া দরকার যে এই যে কথাগুলো আমরা বলি, অনেক সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথির সেবা নেন বা হোমিওপ্যাথির প্রতি যারা শ্রদ্ধা পোষণ করেন, তাদের এই বিষয়টা শোনার এটাই গুরুত্ব। তারা হয়তো চিকিৎসা করবেন না, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা বিদ্যা সমাজের কাছে কত ইনফরমেশন দেয় যে রাগ তুমি কেন করবে না। রাগগুলো তোমার কত সবচেয়ে মানুষের জীবনের সবচেয়ে বড় অর্গান তো লিভার, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিভার হলো রান্নাঘর, সমস্ত ডিমান্ডগুলো সাপ্লাই করে লিভার, সমস্ত রিসোর্স, সেই লিভারটা ড্যামেজ হয়ে যাবে। সেজন্য রাগ থেকে দূরে থাকার চেষ্টা করবে। আর যদি বেশি রাগ হয় আর তার সাথে সাথে এই সিমটমগুলো ডেভেলপ করে, তাহলে হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন নিন, সে আপনারা এই সমস্যাটা সমাধান করে দিতে পারবে। আপনার রাগটাও কমে যাবে, আপনার লিভার ট্রাবলটা বা ডিসপেপটিভ প্রবলেমটা কমে যাবে। এই মেসেজটা আমরা দিয়ে দিতে পারি সোসাইটিকে। সাপ্রেসড গনোরিয়া, আর আগেই যে সিমটমসগুলো বলেছি যে ভেজিটেবল খাবার, ফেরিনিয়াসিয়াস ফুড, আইসক্রিম, প্যাস্ট্রি, এই সমস্ত জিনিসগুলো খাওয়ার পরেতে যদি তার কোনো সমস্যা হয় এবং সবসময় একটা ওই ময়েস্ট ওয়েদার, ড্যাম্প ওয়েদার এর এফেক্ট থেকে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেখানে নেট্রাম সালফ ভাবা যেতে পারে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে বলা হচ্ছে, ক্লিনিক্যাল অবজারভেশন এসছে যে যেখানেতে, এটা আমরা আগেই বলেছি যে ম্যালেরিয়াল ডিস্ট্রিক্ট যেগুলো, যেখানেতে মানে ময়েস্ট ওয়েদার, খুব ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেই সমস্ত জায়গায় যেখানে ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়া দেওয়ার পর প্রচুর কুইনাইন পড়ে গেছে, কিন্তু এত সত্ত্বেও যদি তার ম্যালেরিয়াটা না যায়, অথবা কুইনাইনের প্রয়োগের জন্য যদি তার প্রচুর শারীরিক মানসিক লক্ষণ ডেভেলপ করে, বা যদি বলা হয় যে ম্যালেরিয়া হওয়ার পরে কুইনাইন খাওয়ার পর থেকে সে বিশেষ অসুস্থ হয়ে রয়েছে, তাহলে এই কুইনাইনের অ্যান্টিডোট হিসাবে ব্যবহার হতে পারে নেট্রাম সালফ। এই সমস্ত কজিশনগুলো আমাদের মাথায় রেখে কাজটা করতে হবে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে নেট্রাম সালফ মানে একটা ডায়রিয়ার ওষুধ। আচ্ছা, নেট্রাম সালফ মানে একটা সুইসাইডাল টেন্ডেন্সির ওষুধ, নেট্রাম সালফ মানে একটা ডিসপেপসিয়ার ওষুধ। কিন্তু এই যে আমরা এ পর্যন্ত যে বেসিক প্যাথোজেনেসিসটা আলোচনা করলাম, তার থেকে আমরা বুঝতে পারলাম যে নেট্রাম সালফ কত সর্বস্পর্শী একটা পলিক্রেস্ট ওষুধ, এবং সে শুধু একটি দুটি সিমটমকে কভার করতে পারে না, সে পুরো কনস্টিটিউশনাল যে ব্রেকডাউন হয়েছে সেই ব্রেকডাউনটাকে পিক আপ করতে পারে। আর হোমিওপ্যাথি হোল্ডাররা আমাদের কাছে এই আগ্রহটাই করেছে যে তুমি তোমার চিকিৎসার ক্ষেত্রেতে সিমটম রিমুভার হও না, তুমি রেস্টোরেশন অফ হেলথের চেষ্টা করো। আর রেস্টোরেশন অফ হেলথের চেষ্টা করতে হলে আর এই ওষুধের এই দৃষ্টিকোণগুলো সম্বন্ধে আমাদের ভিশন তৈরি করতে হবে, তবে আমরা কাজটা করতে পারব। এর যে ইম্পর্টেন্ট মোডালিটিস, তাহলে আমরা বেসিক প্যাথোলজি বললাম, এর সাইকোটিক ডাইমেনশনসগুলো বললাম, এরপরেতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো। বলার পর পরের দিনের ক্লাসেতে আমরা আরও এক্সটেন্সিভ স্টাডি করব, একদম প্রতিটি সিস্টেম ধরে ধরে, তার সাথে রেপার্টরিয়াল ওয়ার্কটাও বলবো। তো এর যে ইম্পর্টেন্ট মডালিটি আছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট মডালিটি হল সিআরএতে অ্যাগ্রাভেশন, ড্যাম্প ওয়েদারেতে অ্যাগ্রাভেশন, স্প্রিংতে অ্যাগ্রাভেশন, ওয়ার্ম ওয়েদারে অ্যাগ্রাভেশন, মর্নিং অ্যাগ্রাভেশন। আর একটা নেট্রাম গ্রুপেরই সিমটম, কিন্তু নেট্রাম সালফে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে মিউজিক সাডেনসিম। মানুষের যখন দুঃখ হয়, মানুষের যখন কষ্ট হয়, তখন সে গান শোনে, কিন্তু নেট্রাম সালফার পেশেন্ট গান শুনতে পারবে না। যদি সে গান শোনে তাহলে তার দুঃখ বাড়বে, তার ডিপ্রেশন বাড়বে, তার স্যাটাইটি অফ লাইফ বাড়বে। এখানে আবার একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, সেটা হলো
যে একটি আমরা সাধারণভাবে দুঃখ হলে কি বলে, একটু গান শোন, একটু ভালো গান শোন, ভক্তিগীতি শোন। যদি নেট্রাম সালফের পেশেন্ট হয় তাকে এই কাজটা করাবেন না, তাহলে তার কষ্টটা বাড়বে, তাহলে সে সুইসাইড করে ফেলবে। তাহলে ম্যানেজমেন্ট অফ দি পেশেন্ট ফ্রম দি ড্রাগ প্যাথোজেনেসিস, এটাও খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যারা উপস্থিত আছেন তারাও এটা বুঝবেন যে একটি মানুষের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে হবে। সেই পছন্দটা যদি তার পক্ষে ক্ষতিকর হয় তাহলে নিশ্চয়ই সেটাকে মানে নজর রাখতে হবে। কিন্তু যদি এমন কোনো আপনার যে ব্যবস্থাপত্র, সেই ব্যবস্থাপত্রের জন্য যদি লোকটির ক্ষতি হয় তাহলে সেটাও নজর দিয়ে রাখতে হবে। আর ভেজিটেবল ফুড এই সমস্তগুলো বলেছি। আর এর অ্যামিউলেশনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম বারবার ধরে বলা হয়েছে যে এর যে মেন্টাল সমস্যা, মর্নিং ডেসপেয়ার, মর্নিংয়েতে তার লোদিং অফ লাইফ, মর্নিং ডিপ্রেশন, এই সমস্তগুলো কমে যাবে যদি তার একটা লুজ টুল হয়। যদি একটু লুজ টুল হয়, যদি একটু মানে ডায়রিয়া হয়ে যায়, তাহলে এই সমস্যাগুলো কমে যায়, বেশ ফ্রি বোধ করে। হ্যাঁ, আজকে বেশ ভালো একটু পায়খানা হয়ে গেল, হ্যাঁ শরীর মনটা বেশ ভালো লাগছে, চাঙ্গা লাগছে, ঠিক আছে, ঠিক চলছে। অথবা ব্রেকফাস্ট করার পরেতে সে সাধারণত একটু ভালো বোধ করে। আর অনেক সময় যদি উঠে বসলেও তার সমস্যাগুলো কমে। বিশেষ করে যখন কাশি হয়, যখন হাঁপানি হয়, তখন যদি সে বিছানার উপরে উঠে বসে আর 2 হাত দিয়ে বা ব্রাউনিয়ার মতন বুকটাকে চেপে ধরে, তাহলে অনেক সময়তে তার এই কষ্টের উপশম হতে থাকে। আর একটা হলো এই সবসময় কোল্ড এয়ার প্রেফার করে, আর কোল্ড ওয়ার্মতে অ্যাগ্রাভেশন হয়। আর কোল্ড এয়ার প্রেফার করার কারণের জন্য কোল্ড এয়ারেতে যদি সে একটু ওয়াকিং করে, ঘোরাফেরা করে, তাহলে এর কষ্টটা কমে যায়। দাঁতের ব্যথার ক্ষেত্রেও দেখা যায় এরকম ধরনের সিমটম আছে, যেমন ওয়ার্মেতে অ্যাগ্রাভেশন, সিভিয়ার পেন, কিন্তু যদি মুখের মধ্যে একটু ঠান্ডা জল ধরে রাখে তাহলে তার এই দাঁতের ব্যথাটা কমে যায়। এই মোডালিটিগুলো আর আমাদের খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের মানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের মনে হয়েছে। এবারে কয়েকটি কার্ডিনাল সিমটমস, যে আমরা তো প্যাথোজেনেসিসটা শিখলাম, কিন্তু এই প্যাথোজেনেসিসটা লাইকোপোডিয়ামেও আছে, এই প্যাথোজেনেসিসটা কেলি গ্রুপেও আছে। কিন্তু এই প্যাথোজেনেসিসটা সাথে আর কি কি জিনিস দরকার ফাইনাল অ্যাডজাস্টমেন্টের জন্য, যেটা জানলে আমরা নেট্রাম সালফাকেটকে ঠিক ফোকাস করতে পারবো। তো তার প্রথম সিমটমটাই হলো, যেটা বারবার ধরে সমস্ত স্টলওয়ার্ডরা বলেছেন এবং আমি ব্যক্তিগত জীবনে তো আমার প্র্যাকটিসে দেখেছি, সেটা হল যে হেড ইঞ্জুরি। হেড ইঞ্জুরি যদি একটা হিস্ট্রি থাকে এবং এই হেড ইঞ্জুরির পরে যদি কনস্টিটিউশনাল এফেক্ট হয়, হেড ইঞ্জুরির পর যদি রিমোট এফেক্ট হয়, হেড ইঞ্জুরির পরে কনভালশন হয়, অ্যাসমা হয়, ডায়রিয়া হয়, ডিসপেপসিয়া হয়, লিভার ট্রাবল হয়, তাহলে এটা হলো একটা কার্ডিনাল সিমটম অফ নেট্রাম সালফ। দ্বিতীয় যেটা নেট্রাম সালফের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা মর্নিং ডায়রিয়া। নেট্রাম সালফ ইউজুয়ালি এ ডায়রিয়াটিক পেশেন্ট, এতে কনস্টিপেশন আছে কিন্তু বেশিরভাগটা হলো ডায়রিয়াটিক। আর এই ডায়রিয়ার একটা বিশাল ক্যারেক্টার হলো যে রাইজিং আফটার ডায়রিয়া, রাইজিং আফটার মুভিং অ্যাবাউট। সালফারের মতন বিছানা থেকে মানে পায়খানার বেগে ঘুম ভেঙে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে, তা নয়। আমি খুব স্পেসিফিক্যালি ডিস্টিংগুইশ করার জন্য চেষ্টা করি যখন মর্নিং ডায়রিয়া থাকে, যে আপনি পায়খানার বেগে ঘুম ভাঙে না ঘুম ভাঙার পরে যখন উঠে দাঁড়ান, চলাফেরা করেন, তারপরে তো ভীষণ ধরনের বেগটা হয়। তো নেট্রাম সালফের ক্ষেত্রে এরকম হয় যে বিছানা থেকে উঠলো, দাঁড়ালো, অথবা 2-4 পা চলতে শুরু করলো, তখনই তার একটা ফোর্সফুল গার্সিং ডায়রিয়া। এবং ডায়রিয়ার যেটা গুরুত্বপূর্ণ, ডায়রিয়া উইথ নয়েজি ফ্লাটাস, গামলিং ইন অ্যাবডোমেন অ্যান্ড স্প্লাটারিং ডায়রিয়া, স্প্লাটারিং স্টুল। এখানেতে একটা খুব সুন্দর সিমটম যোগ করেছেন নীলমণি ঘটক, বলছে যে এই যে ডায়রিয়ার সাথে প্রচুর ফ্ল্যাটাস পাস হয়, এটা এত ফ্ল্যাটাস পাস অন্য ওষুধে খুব একটা দেখতে পাওয়া যায় না। আর যদি আর একটা সিমটম যেটা নীলমণি ঘটক যোগ করেছেন, সেটা হলো যে যদি কোনো কারণে পেশেন্ট একটা ফ্ল্যাটাস পাস করে দিতে পারে তাহলে তার স্টুলের আঁচটা চলে যায়। এখানে সাধারণ রেপার্টিতে একটা সিমটম আছে, সেটা হলো যে
ইনভলেন্টারি স্টুল হোয়াইল পাসিং ফ্ল্যাটাস। কিন্তু যদি কোনো কারণে ফ্ল্যাটাস এসকেপ হয়ে যায় তাহলে আর তার পায়খানার বেগ থাকে না। তারপরে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো অ্যাসমা। অ্যাসমাতেই প্রথমে বলা হলো হিউমিড অ্যাসমা। হিউমিড মানে যখন এয়ারেতে হিউমিডিটি খুব হাই থাকে, হেয়ারেতে ময়েশ্চার খুব হাই থাকে, সেই সময় যদি অ্যাসমাটিক এপিসোড ডেভেলপ করে তাহলে সেটাকে বলা হয় হিউমিড অ্যাসমা। এবং যেখানেতে এইটা হয় সেখানে নেট্রাম সালফের ইন্ডিকেশনটা বেশি হয়। যেখানে চিলড্রেনদের অ্যাসমা, চিলড্রেনদের হিউমিড অ্যাসমা যদি হয় তাহলে আরও বেশি গুরুত্বপূর্ণ এটা আকার ধারণ করবে। তাহলে তার অ্যালার্জিক ব্রঙ্কাইটিস হয়, আর অ্যালার্জিক ব্রঙ্কাইটিস থেকে এই ধরনের অ্যাসমাটিক সিমটম ডেভেলপ করে। এবং এই অ্যাসমাটিক সিমটম অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ লুজ কাফ, হিউজ এক্সপেক্টেশন, হিউজ ইয়েলো গ্রিনিশ ভিস্কিড এক্সপেক্টেশন। ব্রাউনিয়ার মতন এর শ্বাসকষ্ট বা কাশির একটা সিমটম আছে। একে বিছানায় উঠে বসতে হয়, 2 হাত দিয়ে বুক চেপে ধরতে হয়। কিন্তু পার্থক্যটা হলো যে ব্রাউনিয়াতে ইউজুয়ালি ড্রাই কাফ, সেখানে এক্সপেক্টেশন লিটল, কিন্তু এক্সপেক্টেশন নেট্রাম সালফার ক্ষেত্রে এটা ভীষণ হাই। লেফট লোয়ার লাঙে ইনভলভমেন্ট বেশি, সেই জন্য অনেকে বলেছেন যে লেফট চেস্টের 9th এবং 10th রিব সে সবসময় চেপে ধরে থাকে। এই হিউমিড অ্যাসমা বলতে গিয়ে অনেক সময় বলা হচ্ছে যে হিউমিডিটি ট্রিগার্স অ্যাসমা। আর প্রথম থেকেই বলছি যেটা কথা যে অল দি কনস্টিটিউশনাল সিমটমস ওয়ার্স ইন ওয়েট ওয়েদার, রেনি ওয়েদার অ্যান্ড আফটার হেড ইঞ্জুরি। তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইট ইজ ভেরি মাচ অ্যাডাপ্টেড টু দি হাইড্রোজেনেট কনস্টিটিউশন অ্যান্ড নিউরোপ্যাথিক অ্যান্ড বিলিয়াস কনস্টিটিউশন। শুধু হাইড্রোজেনেট কনস্টিটিউশন নয়, হাইড্রোজেনেট কনস্টিটিউশন হওয়ার কারণের জন্য হাইড্রোজেনেট যে সমস্ত এলিমেন্ট সেগুলো যখন তার মধ্যে ক্রিয়াশীল হলো তার মধ্যে ডেভেলপ করলো বিলিয়াস কনস্টিটিউশন এবং নিউরোপ্যাথিক ইনভলভমেন্ট, তার কনভালশন, তার মেনিনজাইটিস, তার হেডেক, তার ফোটোফোবিয়া, এই সমস্ত সিমটমসগুলো ডেভেলপ করে। তার সাথে যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে এর সুইসাইডাল টেন্ডেন্সি। প্রথমে অ্যাংজাইটি ডেভেলপ করে, তারপরে লোদিং অফ লাইফ ডেভেলপ করে, তারপরে সুইসাইডাল টেন্ডেন্সি। এবং এই সুইসাইডাল টেন্ডেন্সির সাথে সবাই যেটা খুব গুরুত্বপূর্ণ সহকারে স্বীকার করেছেন যে পেশেন্টকে অনেক বেশি এফোর্ট করতে হয় যে যাতে আমি আত্মহত্যা না করি। একটা দড়ি ঝুলছে দেখেই মনে হয়, অনেক পেশেন্ট এসে বলে দেখেই মনে হয় আত্মহত্যা করে ফেলি। অনেক চেষ্টা করি, অনেক রকম কসরত করে নিজেকে তার থেকে দূরে থাকতে হয়, সরে থাকতে হয়। প্রচুর সেলফ কন্ট্রোল লাগে, তবে নিজের জীবনকে প্রিভেন্ট করা যায়। আর কোনো কারণে যদি এই ধরনের যে ডিপ্রেশন চলতে থাকে সেই সময় যদি একটা লুজ মোশন হয়ে যায় তাহলে অনেক সময় এই ডিপ্রেশনটা কমে যায়। আর সাধারণত মর্নিংয়েতে এই ডিপ্রেশনটা বেশি হয়, নাইটে ডিপ্রেশন কম হয়। আর ব্রেকফাস্ট করলে সাধারণত একটু অ্যামুলেশন হয়। ফোটোফোবিয়ার কথা আমি আগেই বলেছি যে ফোটোফোবিয়া এর খুব রিমার্কড ফোটোফোবিয়া। সামান্যতম লাইট, সামান্যতম সানলাইট বা অন্য কোনো লাইট সে সহ্য করতে পারে না। এবং এই যে ফোটোফোবিয়া এত হাই গ্রেডের ফোটোফোবিয়া, সেখানেতে গ্রাফাইটিসের সাথে একে কম্পেয়ার করে দেখানো হয়েছে যে এরকম গ্রাফাইটিস এরকম ধরনের ফোটোফোবিয়া হয়, সেই জায়গাতে নেট্রাম সালফো ওরম ধরনের ফোটোফোবিয়াতে ব্যবহার হতে পারে, যেটা কেন্টের কেসেটা আমরা বললাম। এর ডিসপেপসিয়া হওয়ার কারণের জন্য কেবলমাত্র সিম্পল খাবার ডাইজেস্ট করতে পারে, একটু সাধারণ খাবার এ ডাইজেস্ট করতে পারে না। এর একটা গুরুত্বপূর্ণ খুব পিকুলিয়ার লক্ষণ সেটা হলো যে এপিস্ট্যাক্সিস ডিউরিং বিফোর মেন্সেস। নাক দিয়ে ব্লিডিং হয় ডিউরিং অ্যান্ড বিফোর মেন্সেস। এটা কিন্তু ব্রাউনিয়ার মতন ভিকেরিয়াস মেনস্ট্রুয়েশন নয়। ব্রাউনিয়াতে কি হয় না, মেন্স হচ্ছে না, তার পরিবর্তে এপিস্ট্যাক্সিস হচ্ছে। আর এখানেতে এপিস্ট্যাক্সিস বিফোর অ্যান্ড ডিউরিং মেন্সেস। এবং তার সাথে আর একটা সিমটম আমি আগে উল্লেখ করেছি যে যদি খুব লিউকেরিয়া থাকে, লিউকেরিয়ার সাথে হর্সনেসনেস।
আর অ্যাভারশন টু মিট, অ্যাভারশন টু ব্রেড, অ্যাভারশন টু পটেটো। এর ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, desire for cold water, especially in the evening, especially during chill and heat stage. লিভারে যে এত সমস্যা হয়, লিভারে যে সোরনেস ডেভেলপ করে, সেখানে একটা খুব সুন্দর সিমটম হয়। সেই সিমটমটা অনেকটা ম্যাগনেসিয়াম মিউর, কার্ডিয়াস মেরুনাস এবং টিলিয়ামের মতন। যখন আমি বললাম দেখুন যে ম্যাগনেসিয়াম মিউর, কার্ডিয়াস মেরিনাস বা টিলিয়াম, তখনই আমরা বুঝতে পারছেন যে লিভারের কত খারাপ সিমটমস নেট। কারণ এই যে ওষুধগুলো, এরা সবাই সিরোসিস অফ দি লিভার, লিভার ক্যান্সারের ওষুধ। সুতরাং নেট্রামসাল্ফ ওখানে স্পেস রাখতে পারে এবং সেই রকমভাবে ওখানে একটা সিমটম ডেভেলপ করে, সেটা হচ্ছে ড্র্যাগিং অফ দি লিভার ইন রাইট হাইপোকন্ড্রিয়া। যখন ও বাঁ দিকে শয়, তখন মনে হচ্ছে ডান দিকে লিভারটা ঝুলে পড়ছে এবং বাঁ দিকে শুলে তার কষ্টের বৃদ্ধি হয়। ফ্ল্যাটাস পাস করলে বা ইরেকটেশন হলে তার এই সমস্ত কষ্টগুলো কমে যায়। আর ওই যে ডিপ্রেশন, তার সাথে আর একটা সিমটমকে অ্যাড করে দেওয়া হয় যে চিয়ারফুলনেস আফটার স্টুল, বাট মিউজিক মেক্স হার স্যাড। বর্ষাকালেতে যে হাজা হয়, বর্ষাকালে যে হ্যাংনেলস হয়, বর্ষাকালেতে যে আঙুল হারা হয়, বর্ষাকালে যে নখ পচে যায়, তার সাথে যদি ক্রনিক ডায়রিয়া থাকে, তার সাথে যদি ডিপ্রেশন থাকে, তাহলে নেট্রামসাল্ফ অবশ্যই ভাবা দরকার। এর সমস্ত কষ্টগুলো অনেক সময়তে খাবার খেলে কমে যায়, কিন্তু সোয়েটটা ছাড়া, ঘামটা ছাড়া, ঘামটা অনেক সময় খাওয়ার পরে বৃদ্ধি হয়। লাইকোপোডিয়ামের মতন এর ইউরিনের মধ্যে বিগ রেড সেডিমেন্ট পাওয়া যায়, বিলিয়াস ইউরিনেশন হয়। আর সমস্ত রিউম্যাটিক কমপ্লেনগুলো ড্যাম কোল্ড ওয়েদারেতে বাড়ে। কিছু কিছু সিমটম ব্রেকফাস্টের পরেতে কমে, আর অনেক সিমটম আছে যে ব্রেকফাস্ট করার পরেতে আবার অ্যাগ্রাভেট করে। তো এই মোটামুটি আপনাদের কাছে সময় হয়ে এসছে যে জেনারেল প্যাথোজেনেসিস এবং ফাইনার প্যাথোজেনেসিস, এই দুটো বিষয় নেট্রামসাল্ফের সামনে রাখলাম, যে কতটা ওয়াইড স্প্রেডে নেট্রামসাল্ফকে ব্যবহার করতে হবে এবং তার জন্য কি কি ফাইনার সিমটমস নিয়ে চলতে হবে। সিমটমসগুলো ফাইনার, একটা দুটো সাধারণ লক্ষণ, কিন্তু প্যাথোলজিটা যদি বোঝা থাকে তাহলে কিন্তু আমরা অনেক বেশি কাভার আপ করতে পারবো। এটাই হলো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, মানে বিউটি যাকে বলা হয়। যে সাধারণ চিকিৎসক যারা, সাধারণ হোমিওপ্যাথি চিকিৎসক যারা বা সাধারণ অন্য প্যাথির যারা চিকিৎসক, তারা একটি দুটি তিনটি সিমটমসকে টার্গেট করার চেষ্টা করে। আমরা আমাদের টার্গেটটা বড় হাই, কিন্তু আমাদের হাতের যন্ত্রটা হয়তো খুব কম, মিনিমাম। সেই মিনিমাম নিয়ে আমরা হাই টার্গেটে পৌঁছতে পারবো যদি আমাদের ওষুধের দর্শনটা এরকম ধরনের বিস্তৃত হয়। সেজন্য আজকে উপস্থিত সমস্ত চিকিৎসক বন্ধু এবং ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করব যে হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও সর্বজনগ্রাহ্য করার জন্য এরকম ধরনের একটা ওয়াইড ভিশন ডেভেলপ করুন এবং আমার সঞ্চালক যেরকমভাবে বলেছেন যে স্বাধ্যায় যোগসূত্রে সবাইকে যুক্ত করুন। অধ্যয়নশীল, মননশীল, পরার্থপর হোমিওপ্যাথি চিকিৎসক তৈরি করতে হবে। তা না হলে আজকের সমাজেতে যেভাবে প্যালিয়েটিভ ড্রাগের মাত্রা বাড়ছে, তাদের দৌরাত্ম্য বাড়ছে, এবং দৌরাত্ম্য শুধু ওষুধ খাওয়ার দৌরাত্ম্য নয়, মানে বিভিন্নভাবে শক্তি প্রয়োগ করার যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, তাতে করে আমরা পিছিয়ে যাব, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো না।
কেবলমাত্র যদি আমরা এই কাজটা করে জনগণের কাছে আমাদের প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই কাজটা করতে পারবো। সেজন্য ব্যক্তিগত যশ, খ্যাতি, প্রতিপত্তিকে সরিয়ে রেখে রোগীর প্রতি হৃদয়বত্তা নিয়ে চিকিৎসা বিদ্যার প্রতি দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। সেজন্য স্বামী বিবেকানন্দের একটা কথা দিয়ে আমি শেষ করব আজকে, যে কেন আমাদের এই কাজটা করতে হবে, কেন যশ, খ্যাতি, প্রতিপত্তি, মানকে সরিয়ে রেখে আর মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য আমার সমস্ত কিছুকে প্রয়োগ করতে হবে। সেই জন্য স্বামীজি বলেছেন যে লাইফ ইজ শর্ট, ওয়ার্ল্ডলি ভ্যানিটিজ আর ট্রানজিয়েন্ট, হি লিভস অ্যালোন হু লিভস ফর আদার্স। জীবন ক্ষণস্থায়ী, যত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, যত চাকচিক্য, সেগুলো তাৎক্ষণিক। কিন্তু যে মানুষটি অন্যের জন্য বেঁচে থাকে, অন্যের মুখে হাসি ফুটিয়ে দেয়, একটি সুস্থ সমাজের স্বপ্ন দেখে, সেই মানুষটি বেঁচে থাকে। তো এপিজে আব্দুল কালাম সবসময় বলতেন যে স্বপ্ন দেখো। একটা মহৎ মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো স্বপ্ন দেখা। আর স্বপ্ন থেকে যখন দেখবে, তখন থেকে বাস্তবে রূপ দেওয়া যেটা ভিশন তৈরি করো। আর এই ভিশনটা হলো এই যে আজকে বিষয়টা বললাম, যে নেট্রাম সলভ সম্বন্ধে একটা ওয়ার্ড ভিশন তৈরি করুন। আর যখনই কেস পাবেন সেটাকে প্রয়োগ করুন। স্বামীজির যে 3H ফর্মুলা, হার্ট, হেড অ্যান্ড হ্যান্ড। আগে মানুষের দুঃখে আপনার একটা ফিলিং হোক, পর দুঃখটা কাতরতা আসুক, আর সেই দুঃখ নিবারণের জন্য আপনার ব্রেন অ্যাক্টিভ হোক। আপনি প্ল্যানিং করুন, আপনার সামনে একটা ভিশন নিয়ে আসুন, আমি কত ওয়ার্ড স্কেলে আর হোমিওপ্যাথি ওষুধকে ব্যবহার করতে পারি। আর তার জন্য যে আপনার অধ্যয়ন করতে হবে, তার জন্য যে আপনাকে পরিশ্রম করতে হবে, তার জন্য যে কেস রেকর্ড নিতে হবে, সব করতে হবে। এগুলো সব হলো কর্মের ব্যাপার, হ্যান্ডের ব্যাপার। তো এই আর একটা জিনিস আমি বলবো, যে সমস্ত চিকিৎসকরা আসছেন, তারা চেষ্টা করুন আমাদের সম আদর্শের বহু চিকিৎসককে যুক্ত করার। আমাদের একটা মুভমেন্ট তৈরি করতে হবে, সেই মুভমেন্ট তৈরি করে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা হোমিওপ্যাথিকে রক্ষা করতে পারবো, সোসাইটিকে রক্ষা করতে পারবো, এবং আমাদের যে প্রয়োজনীয়তা, সমাজে আমাদের যে গ্রহণশীলতা, সেটা বাড়বে। আপনাদের সকলকে আরেকবার প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে এখানে বিরাম নিলাম।